আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্নমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন আপাতত মনে হচ্ছে ছাত্র শিবিরের আলোচিত সংখ্যালঘু নেতা সর্বমিত্র চাকমার ডাকসু থেকে পদত্যাগের যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে যে আলোড়ন, সে আলোড়নে ডাকসুকে মাদকের আড্ডাখানা বা বেশ্যাখানা বলার এই জামায়াত নেতার বিরুদ্ধে যে অভিযোগ, তা একরকম ধামাচাপা পড়ে যাচ্ছে। সর্বমিত্র চাকমার মতো ব্যক্তিকে ছাত্র শিবিরের প্যানেলভুক্ত করা একরকমের সার্থক হয়েছে। তিনি লাঠি হাতে যা যা করেছেন তাকে একরকমের ব্যক্তি অপরাধ হিসেবে দেখবার চেষ্টা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আর অন্যদিকে ছাত্র শিবিরের রাজনীতিতে যে সংখ্যালঘুদের অংশগ্রহণ আছে, সেটাও সারা দেশে একরকম নতুন করে আরেক দফা প্রচার পেল বটে। বাংলাদেশের নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকেই এমনটা আশঙ্কা করছিলেন যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সেখানে যেহেতু বিবদমান দুটো দল মানে বিএনপি এবং জামাত, দু দলেরই ছাত্র সংগঠনগুলো অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে এবং বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়েই ছাত্র শিবির অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে। কাজেই নির্বাচনের আগে পরে সেখানে একটা শক্তি প্রদর্শনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাল্টা অভিযোগের এক পর্যায়ে দুপক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যায় কিনা, সেসব ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের ওপর কি ধরনের প্রভাব পড়ে, এসব আলোচনা যখন ছিল, যখন ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাওয়ের মুখে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটি হতে পারেনি, তখন ডাকসুতে পরিস্থিতি অত্যন্ত নাটকীয় হয়ে উঠেছে। ছাত্র শিবির তাদের সংখ্যালঘু প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিলেন, সর্বমিত্র চাকমা, এবং যিনি খুব স্বাভাবিকভাবেই ছাত্র শিবিরের প্যানেল থেকে এই নাম, এই পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষিত হওয়ার পর থেকেই শিরোনামে আছেন এবং তারপর ডাকসু সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তার নানা রকম কার্যক্রমে ক্রমাগত শিরোনাম হয়েছেন, সেই সর্বমিত্র চাকমা এখন ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন। এবং এমন একটা সময়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বা তার আরেকটা মানে একেবারে সারা জাগানো ভিডিও ভাইরাল হয়েছে, যখন জামায়াতে ইসলামীর একজন, তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন যে ছাত্র শিবির, জামায়াতে ইসলামী যে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে, সমাজে অন্যায়ের অবসান ঘটাতে পারে, তার প্রমাণ হচ্ছে ডাকসু বেশ্যাখানা ছিল, মাদকের আখড়া ছিল, এবং ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা থেকে ডাকসুকে রক্ষা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার মাধ্যমে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জামায়াতে ইসলামীর একজন নেতা মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা বলছেন নির্বাচনী প্রচারে, যেই নির্বাচনী প্রচারে ডাকসু নেতৃবৃন্দ সহ ছাত্র শিবির নেতৃবৃন্দ অত্যন্ত সক্রিয়। বিশেষভাবে ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের রাজনৈতিক প্রচারণা, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। সেখানে জামায়াত নেতা এমন একটা কথা বলছেন যে বেশ্যাখানা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে ছাত্র শিবিরের প্রয়োজন হয়েছে, এবং তা নিয়ে শনিবার দিন বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে, এবং প্রত্যেকেই প্রশ্ন করছেন যে ডাকসু কি কোনো ব্যবস্থা নেবেন না, ডাকসু কি এর প্রতিবাদ করে কোনো মামলা মোকদ্দমা দায়ের করবে না, কোনো ক্ষমার দাবি করবে না, কারণ ডাকসু নিয়ন্ত্রণ করছে, ডাকসুতে নির্বাচিত হয়ে আছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির। তখন সেই ঘটনাকে ধামা চাপা দিয়ে, সেই ঘটনাকে ছাপিয়ে সর্বমিত্র চাকমা আবারও লাঠি হাতে বেরিয়ে পড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে লাঠি হাতে কয়েকজন কিশোরকে কান ধরে উঠবস করাচ্ছেন, সে ভিডিও ভাইরাল হয়ে পড়ে এবং রোববার দিন এসে ওই বেশ্যাখানা বিতর্কের অবসান ঘটে এবং সকল মনোযোগ, সকল শিরোনাম গিয়ে ঠেকে এই খবরে যে সর্বমিত্র চাকমা বলেছেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, কিন্তু এত যদি সমালোচনাই হয় তাহলে তিনি বরং পদত্যাগ করবেন। কাজেই
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবির মনোনীত সংখ্যালঘু প্রার্থী সর্বমিত্র চাকমা পদত্যাগ করছেন, সে খবরটাই এখন শিরোনাম হয়েছে। সর্বমিত্র কি এই প্রথম লাঠি হাতে বেরোলেন? সর্বমিত্র তার নামে এবং এই নাম পরিচয় নিয়ে যে দল তিনি চুজ করেছিলেন, পছন্দ করে নিয়েছিলেন, তার কারণে প্রথম সারা জাতির দৃষ্টি আকর্ষণ করলেও তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ডাকসুতে আরেকজন নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের, যিনি কিনা জুলাই আগস্ট আন্দোলনের একজন সমন্বয়কারীও ছিলেন, এ দুজনই কিন্তু লাঠি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করছেন, নানা রকম পাপ অন্যায় এসব থেকে রক্ষা করছেন। এই চরিত্রে তারা অবতীর্ণ হয়েছেন গত বছর থেকেই। কাজেই জামায়াত নেতা যে বলেছেন যে মাদকের আড্ডাখানা বেশ্যাখানা তারা সরিয়েছেন, সেই দায়িত্ব কিন্তু এবি জুবায়ের আর সর্বমিত্র পালন করছিলেন। গত নভেম্বরে এইরকম ভিডিও ছবি একের পর এক ভাইরাল হয় যে লাঠি হাতে বিভিন্ন জায়গায় তারা বৃদ্ধ হকারকে ওঠাচ্ছেন কিংবা অন্য কোনো হকারকে ওঠাচ্ছেন, কাঠের টুকরা দিয়ে এভাবে পেটাচ্ছেন ভবঘুরে মানুষকে, যে সেই ব্যবসায়ী হকার বা কোনো দোকানি, ভ্রাম্যমান দোকানি কিংবা হকার, তাদের অনেক ক্ষেত্রে রক্তপাত হচ্ছে। অনেক ক্ষেত্রে সর্বমিত্র চাকমার এমন ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি একজন বৃদ্ধ হকারের পাশে তার জিনিসপত্রে বাড়ি দিয়ে দিয়ে বলছেন যে এরকম বাড়ি যদি তোমার গায়ে এখন দেই তাহলে কি হবে। মানে এসব কিন্তু আলোচনায় ছিল এবং তখন এক দফা সমালোচনা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সর্বমিত্র চাকমার নামের কারণেই এমন একজন ব্যক্তি যে তিনি ছাত্র শিবির নেতা বটে, তিনি যখন লাঠি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারদিকে মাদক চলছে, বিভিন্ন অপকর্ম চলছে, কাজেই তাকে আর এবি জুবায়েরকে লাঠি হাতে সেগুলো দমনে বের হতে হবে বলে তারা যখন নানাজনকে অপসারণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, তখন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফারহাদ এরা তাকে সমর্থন জানালেও লোকের মাথায় সর্বমিত্র চাকমা একাই 100 হয়ে উঠেছেন। এবি জুবায়েরও কিন্তু তার চেয়েও অনেক বেশি রক্তারক্তি কাণ্ডের ভিডিও প্রকাশ করেও এতটা খ্যাতি পান নাই। এমনকি এবি জুবায়ের শিক্ষকদের ধাওয়া দিয়েছেন, ফ্যাসিবাদের দোসর শিক্ষকদেরকে প্রায় জাপটে ধরে মারমুখী হয়ে উঠেছিলেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে। তবে সর্বমিত্র চাকমার মতো নামডাক কেউ করতে পারেনি। আর অন্যদিকে শিবির নেতাদের সুবিধা হয়েছে যে নামের কারণে সর্বমিত্র চাকমার যেসব এসব কাণ্ডকীর্তি সেটা তার দিকেই ফোকাস করে। কখনোই ঠিক শিবির এ ধরনের একটা ভয়ের রাজত্ব কিংবা এমন একটা শাসন ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম করতে যাচ্ছে সে আলাপটি কখনো কেন্দ্রে আসেনি। সর্বমিত্র চাকমার এবারের ভাইরাল ভিডিওটিতে তাকে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেশ কয়েকজন কিশোর ও তরুণকে তিনি কান ধরে উঠবস করাচ্ছেন এবং এ সময় তার হাতে বরাবরের মতো একটা লাঠি আছে এবং তাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ পূর্ব কোণায় ওই 30 জন কিশোর তরুণ যে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে কান ধরে উঠবস করছেন, সেই ঘটনাটি 6ই জানুয়ারির এবং সেই ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পরে সর্বমিত্র চাকমা লিখেছেন এমন অনেক ঘটনা আছে অহরহ, প্রশাসনের কাছে আবেদন করলেও দেয়াল সংস্কারের ফাইল ফিরে আসে, বলা হয় বাজেট নাই, এদিকে প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা মোবাইল হারায়, মানি ব্যাগ হারায়, সাইকেল হারায়, বারবার মানা করার পরেও এরা আসে, স্টাফদের ওপর ঢিল ছুঁড়ে পালায়। কাজেই শিক্ষার্থীদের জন্য এর চাইতে করার আর কি আছে। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকেও তো কিছু করতে হয়, তাই না? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, 6ই জানুয়ারির এমন এক ভিডিও সেটা প্রকাশ হলো একেবারে সেই দিন যেদিন বাংলাদেশ জুড়ে সংবাদপত্রগুলো সাহস করে বিভিন্ন কোনায় কোনায় ওইটুকু শিরোনাম অন্তত করেছিল যে জামায়াতের এক বলে বসেছেন যে ডাকসু নাকি বেশ্যাখানা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াত নেতার বক্তব্যের নিন্দা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে বগুড়ার জামাত নেতা মোহাম্মদ শামীম আহসানের ওই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশও করেন রাজুক ভাস্কর্যের সামনে এবং কুশপুত্তলিকা দাহ হয় বলেও কোনো পত্রিকা লিখছে। তো
এই ঘটনা এমন একদিনে ঘটে যেদিনে কিন্তু আবার শনিবার দিন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করে, এর ভিডিও এবং তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। তারা মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা প্রজেক্টরের মাধ্যমে ছাত্রদলের কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও উপস্থাপন করেন। তো ছাত্রদলের নেতারা এর পাল্টা হিসেবে তারা আবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেন এবং সেই অভিযোগে আবার ছাত্রদল বলছে যে ডাকসু নেতা সর্বমিত্র চাকমার বিরুদ্ধে তারা একটা সিন্ডিকেট তৈরির অভিযোগ তুলেছেন। মানে যেই ডাকসু নেতা সর্বমিত্র চাকমা লাঠি হাতে শিবিরের ছাত্র শিবিরের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবৎ করবার জন্যে সারা বিশ্ববিদ্যালয়ের দোকানপাট বহিরাগতদের উচ্ছেদ করেছেন গত কয়েক মাস, তিনি নাকি আবার একটা নতুন চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছেন। ছাত্রদলের কাছে সে প্রমাণ আছে, ছাত্রদল সে প্রমাণ আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তুলে দিলে সেখানে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। আপাতত মনে হচ্ছে ছাত্র শিবিরের আলোচিত সংখ্যালঘু নেতা সর্বমিত্র চাকমার ডাকসু থেকে পদত্যাগের যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে যে আলোড়ন, সে আলোড়নে ডাকসুকে মাদকের আড্ডাখানা বা বেশ্যাখানা বলার এই জামায়াত নেতার বিরুদ্ধে যে অভিযোগ তা একরকম ধামাচাপা পড়ে যাচ্ছে। সর্বমিত্র চাকমার মতো ব্যক্তিকে ছাত্র শিবিরের প্যানেলভুক্ত করা একরকমের সার্থক হয়েছে। তিনি লাঠি হাতে যা যা করেছেন তাকে একরকমের ব্যক্তি অপরাধ হিসেবে দেখবার চেষ্টা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আর অন্যদিকে ছাত্র শিবিরের রাজনীতিতে যে সংখ্যালঘুদের অংশগ্রহণ আছে সেটাও সারা দেশে একরকম নতুন করে আরেক দফা প্রচার পেল বটে। জামায়াতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে এক হিন্দু ভদ্রলোককে এবার মনোনয়ন দিয়েছেন। সেটা এমনকি রয়টার্স, আল জাজিরা যখনই জামায়াতে ইসলামী সম্পর্কে কোনো প্রতিবেদন ছাপছে তখনই উল্লেখ করছে এবং বলছে দলটি ক্রমেই একটা মধ্যপন্থী ইসলামী দলে পরিণত হচ্ছে। ছাত্র শিবির তার এই পরিচয়টি তুলে ধরতেই রাকসু, চাকসু সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়েই তাদের প্যানেলে সংখ্যালঘুদের অংশগ্রহণ রেখেছে। সর্বমিত্র চাকমার শেষটা ভালো হলো না। অন্য সংখ্যালঘুদের অভিজ্ঞতা কি হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসনী ইন্ডিয়ার লক্ষ্য, এটি কোথা থেকে পেলাম? এটি আমার কথাও নয়, এটি একজন বিশেষ ব্যক্তির কথা। ঠিক হুবহু এইভাবেই বলেননি, তিনি বলেছেন যে ফ্যাসিস্টের বিচার নয়, রাজনৈতিক পুনর্বাসনী ইন্ডিয়ার লক্ষ্য। এই তিনিটা হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি 2012 জুন থেকে 2015 জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন এবং তার আমলে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি একতরফা নির্বাচন, যে নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আজকে ইকবাল করিম ভূঁইয়া এমন কথা বলছেন, বলা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে তার যত অবস্থান তিনি নেমে পড়েছেন। পৃথিবীর কোন সভ্য দেশে আমলা, সেটি সামরিক আমলা হোক বা বেসামরিক আমলা হোক, রাজনীতি নিয়ে বা কোনো দলের পক্ষে বিপক্ষে সেটি অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক, কর্মরত তো প্রশ্নই আসে না, অসভ্য দেশেও হয় না, কিন্তু সভ্য দেশেও আপনি ইন্ডিয়ার কোনো সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা খুঁজে পাবেন যে রাজনীতি নিয়ে এত কথা বলে, কিন্তু বাংলাদেশে সেটি সম্ভব, সব সম্ভবের দেশ এটি। যার কারণে ইকবাল করিম ভূঁইয়ারাও বলে যান নানান কথা। আজকে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে যদি একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বলতে গেলে বলা যায় যে ইকবাল করিম ভূঁইয়া। 2014 সালে যখন নির্বাচনটা হয়ে গিয়েছিল তখন তিনি নির্বাচনে ফুল স্টপ টানেননি কেন? তিনি সামরিক অভ্যুত্থান করেননি কেন? সামরিক অভ্যুত্থান এটি একটা অবৈধ কর্ম, এটিকে সমর্থন করা যায় না। কিন্তু আজকে ইকবাল করিম ভূঁইয়া যেভাবে বলছেন তাতে তিনি যে ভূমিকা পালন করতে পারেননি, জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হয়েও বিদ্রোহ ঘোষণা করেছেন,
সেই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখনকার দিনে অভ্যুত্থানের চেহারা তো পাল্টে গেছে। বিশেষ করে আমরা গত কয়েক দশক যাবত সরাসরি সেনা হস্তক্ষেপ বা সেনা শাসনের পরিবর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেনা অভ্যুত্থানটা ভিন্ন চিত্র। এরশাদ জামানার পর থেকে যদি বলেন, এরশাদ জামানা ছিল সর্বশেষ উর্দি পরা শাসন। এরপরে 2007 সালের 111 সরকার উর্দি ছাড়া পেছন থেকে সমর্থিত, কিংবা আজকে ঠিক অনেকদিন পরে প্রায় 15.5 বছর পরে 2024-এর যে শাসন, ইউনূসীয় শাসন, সেটি উর্দি ছাড়া পেছন থেকে সেনা সমর্থিত শাসন। জেনারেল ওয়াকার যেটা করেছে সেটি কিন্তু ইকবাল করিম ভূঁইয়া করতে পারেননি, কিন্তু আজকে নানাভাবে একটি রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলছেন। ইকবাল করিম ভূঁইয়া আজকে কয়েক ঘন্টা আগে তার সোশ্যাল মিডিয়ায় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রায়শই ফেসবুকে লেখালেখি করেন এবং সেটি বেশ ভাইরাল হয়। একটু স্ট্যাটাসটা একটু পড়ে নেই, দেখে নেই, তারপরে আবার দু একটা কথা বলে আমরা আলাপটা শেষ করব। তিনি তার স্ট্যাটাসের শিরোনাম লিখেছেন, ফ্যাসিস্টদের সহযোগিতা থেকে কূটনৈতিক সংঘাত, ইন্ডিয়ার নীতি সংকট। তিনি বিস্তারিত লেখায় লিখেছেন, গত শুক্রবার 23শে জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয়। ইন্ডিয়ান সরকারের প্রত্যক্ষ মদদে সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, যা আমাদের সার্বভৌমত্বের বিজেপি সরকারের নগ্ন হস্তক্ষেপ। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতিমধ্যেই অবনতিশীল সম্পর্কটি আরো ক্ষতিগ্রস্ত হবে, যা কারো জন্যই মঙ্গলজনক নয়। উল্লেখ্য, ইন্ডিয়া 15 বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনো রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধের মূল বিষয় হলো ফাঁসিবাদী দুঃশাসন, হত্যাযজ্ঞ ও জাতীয় সম্পদ লুটপাটের বিচার ও শাস্তি নিশ্চিত করা। শীর্ষ অপরাধীদের বড় অংশই দেশ ছেড়ে পালিয়েছে, তাদের অনেকেই প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, আর ইন্ডিয়াও তা অবারিতভাবে হতে দিয়েছে ও দিচ্ছে। চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের রায়ে নির্ধারিত শাস্তি নিষ্পন্ন বা বাস্তবায়ন শেষ হলেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নে সিদ্ধান্ত হতে পারে, এর আগে নয়, এবং তা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আর সেই জায়গায় ইন্ডিয়া উল্টো কাজটাই করছে। তারা অপরাধ আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে, দায়ীদের আশ্রয় দিচ্ছে এবং বিচারের প্রশ্নটি এড়িয়ে এখনই অভিযুক্তদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ দিচ্ছে। ৬৬ বছর আগে দালাই লামাকে আশ্রয় দিয়ে গণচীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ইন্ডিয়া আজও যে মূল্য দিচ্ছে, তা থেকে তারা কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পরিণতিও দেশটিকে আরো বড় মূল্য দিতে বাধ্য করবে বলে আশঙ্কা করছি। যাই হোক, ইকবাল করিম ভূঁইয়ার এই স্ট্যাটাস আমি শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশ, এখানে সব সম্ভব। এখানে সামরিক, এমনকি কর্মরত সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাও যদি এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দেয় সরকারের পক্ষে, সেই সরকারের পক্ষে থাকতে হবে, তাহলে এখানে বৈধ। ইকবাল করিম ভূঁইয়ারা তাই করে যাচ্ছেন। আজকে আমি শুরুতেই প্রশ্ন তুললাম যে ইকবাল করিম ভূঁইয়া আজকে প্রশ্ন তুলছেন, কিন্তু 2014 সালে কেন ফুল স্টপ টানেননি? যেহেতু এই ধরনেরই দেশ, এখানে সেনাবাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে। আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরেও হয়তো এটাই হবে, কারণ এই মাটিটা এমন, এভাবেই গড়ে উঠেছে। পাকিস্তানের দিকে দেখুন, পাকিস্তানের জন্ম থেকে পাকিস্তান জ্বলছে, আজকে বাংলাদেশও জ্বলছে। বাংলাদেশের জ্বলনি মনে হয়েছিল যে মাঝখানে বন্ধ হয়ে গেছে। 15.5 বছর যখন একটা রাজনৈতিক সরকার ছিল কিংবা কোনো হস্তক্ষেপ হয়নি, তখন মনে হলো যে না, বাংলাদেশ হয়তো রাজনীতি বাংলাদেশকে চালাবে, কিন্তু সেনাবাহিনী যে আবার চালাতে এলো সেটা 24-এ আর একবার প্রমাণ হলো। যাই হোক, ইকবাল করিম ভূঁইয়া আসলে ঠিকই ধরেছেন, কারণ আওয়ামী লীগের বিচার বা ফ্যাসিস্টদের বিচার নয়, রাজনৈতিক পুনর্বাসনই ইন্ডিয়ার লক্ষ্য। কারণ ইন্ডিয়ার তো কারোর সাথে হতে হবে। আপনি ইকবাল করিম ভূঁইয়া ইন্ডিয়া বিরোধী, আপনার জামাত ইন্ডিয়া বিরোধী,
আপনার বিএনপি ইন্ডিয়া বিরোধী, সাময়িক সময়ের জন্য বিরোধিতা করছে না, বিশেষ নেগোসিয়েশনে দেশে আসার কথা আছে যেহেতু বিএনপির বা বিএনপি নেতৃত্বের, সেহেতু করছে না। আপনি সবাই যদি বিরোধী হন এবং আপনি ইন্ডিয়ার পেটের মধ্যে বসেই বিরোধিতা করছেন, তাহলে ইন্ডিয়া কি করবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে খুব স্বাভাবিকভাবেই, এবং সেটি চলছে, আপনি ঠিকই ধরেছেন। এবং আপনারা যত যাই বলুন না কেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আজ হোক কাল হোক না, খুব দূরে যেতে হবে না। আজকে আওয়ামী লীগ ছাড়া দেশের অবস্থা কেমন, আপনি বাস্তবতা নিয়ে পরিসংখ্যান টু পরিসংখ্যান যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের আমলে দেশটা কোথায় ছিল, কেমন ছিল, আজকে কেমন আছে, এই পরিসংখ্যান নিয়ে বাস্তবতা বিশ্লেষণ করলে ইকবাল করিম ভুঁইয়া একথা বলবেন না। আওয়ামী লীগের দোষী লোক থাকতে পারে, দোষী তো আপনিও করেছেন, আপনি তো এর অংশীদার। এভাবে যদি চলে, সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে কিন্তু ট্রাইব্যুনালে। আমরা ধারণা করি যে এইভাবে যদি দীর্ঘস্থায়ীভাবে চলে, সেই সময় আওয়ামী লীগ আমলের যত সেনাপ্রধান ছিলেন প্রত্যেকে বিচারের আওতায় আসবেন, প্রত্যেকে আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত যতগুলো সেনাপ্রধান ছিলেন। কারণ আপনাদেরও দায় আছে, আপনাদের দায় কিভাবে, ওই যে সেনা হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, অবৈধ কাজ, কিন্তু দেশকে সঠিক পথে চালানোর জন্য তো আপনাদের একটা ভূমিকা থাকতে পারত। আপনি রাজনৈতিক সরকারকে অভ্যুত্থান করার দরকার নেই, একটু বুঝিয়ে বলতে পারতেন যে এভাবে না চলে এইভাবে চলুন, কিন্তু বলেছেন। 14 সালের নির্বাচন, 24 পর্যন্ত 10 বছর চলে গেল, এবং এই 14 সালের নির্বাচন থেকে যদি 14 সাল পর্যন্ত অপকর্ম তেমন হয়নি। 14 সালে যখন অপকর্মটা হলো, একপাক্ষিক নির্বাচন হয়ে গেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত হলো, তখন কিন্তু আত্মবিশ্বাস আরো বেড়ে গেল এবং 24 পর্যন্ত এটি টেনে গেল। এর দায় কিন্তু আপনাদেরও। কাজেই আর একজনের উপর দায় চাপাচ্ছেন, নিজে দায় এড়াতে পারবেন না। এবং সার্বিক বিচারে ইন্ডিয়া আওয়ামী লীগকে, আপনাদের কথিত ফ্যাসিস্টকে পুনর্বাসন করবারই চেষ্টা করছে। এটা হয়তো ঠেকানো যাবে না, কারণ আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে বলেছি, ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার প্রত্যেকটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার প্রত্যেকটি জনগণ কেউ কিন্তু আপনাদের সমর্থন করে না, আওয়ামী লীগকে সমর্থন করে। কাজে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে দিনের আলোর মতো সত্য। আপনারা যে কথাই বলুন না কেন, হয়তো আওয়ামী লীগকে থামিয়ে রাখতে পারবেন না। আজকে আওয়ামী লীগকে এত দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, আপনারা কি বিএনপিকে কি ধোয়ার তুলসী পাতা মানেন? বিএনপির অপকর্ম নেই? বিএনপি শাসন আমলের 1-6 জামাতের অপকর্ম নেই? জামাতের এই বাংলাদেশের জন্ম থেকেই তো অপকর্ম, যুদ্ধাপরাধী দেওয়া একটি জামাত। সবকিছুকে ধোয়া তুলসী পাতা বলে আওয়ামী লীগকে সব দায় দিচ্ছেন, দোষ দিচ্ছেন। বারবার বলছি যে আওয়ামী লীগের কিছু লোক দোষী দায়ী থাকতে পারে, তারা বাদ থাকুক, তারা বিচারের আওতায় আসুক, আমরা সাধারণ জনগণও মনে করি। কিন্তু পুরো একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, তাতে তুষ ছেটাচ্ছেন, উল্টো বলছেন যে রাজনৈতিক পুনর্বাসনে ইন্ডিয়ার লোকেরা, ইন্ডিয়া রাজনৈতিক পুনর্বাসন করবে। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।